তো এইটা করলে জানি আমি একটা সরকারিভাবে সহযোগিতা পাই, আমার ভবিষ্যৎটা যদি উন্নতটা মরে গেলেও যেন একটা নাম থাকে যে না উনি একটা কাজ করে গেছে জীবনে। তো আপনি জামা পরিধান করেন না কেন? কি গাছ এটা? এই গাছটা হলো অরহর গাছ। এর বীজগুলো এরকম। সূর্য টিপটিপ দিচ্ছে। এটা কি? চিরতা। চিরতা মানে তিতা ঔষধি গাছ, চিরতা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রজবনগর। তো এই হলো আমাদের রজব ভাই। তো ওনার একটা মিনি মিউজিয়াম রয়েছে, জাদুঘর রয়েছে। আমরা ওনাকে অনুরোধ করেছিলাম, আমাদের অনুরোধ উনি রেখেছেন। তো আমরা ওনার জাদুঘর পরিদর্শনে এসেছি। উনি আমাদের জাদুঘরটা ঘুরে দেখাবেন। উনি বাংলাদেশের দুষ্প্রাপ্য কিছু প্রাচীন তৈজসপত্র জিনিসপত্র সংগ্রহ করেছেন এবং একটি সংগ্রহশালা তৈরি করেছেন, মিনি সংগ্রহশালা। প্রচারের অভাবে সেটা প্রান্তিক পর্যায়ে মুখ থুবড়ে পড়ে আছে। তো দর্শক মণ্ডলী, আমরা আজকে রজব ভাইয়ের মিনি মিউজিয়ামটুকু বা জাদুঘরটুকু আপনাদের সামনে তুলে ধরব। এটার অধিক প্রচারণার জন্য ঘরে বাইরে ব্লগ আপনার চেষ্টা করবে। তো আমরা জাদুঘরে প্রবেশ করছি। এটা রজবনগর না? রজবনগর 2016 উনি নিজের হাতে এগুলো তৈরি করেছেন, তাই না? প্রত্যেকটা লোক এরকম সিটকিনি না? এটাকে কি বলে? হেসবুল। হেসবুল প্রত্যেকটাতেই উনি নিজে নাম লিখেছেন। ওকে, খুব সুন্দর। দর্শনার্থীদের নিকট উস্তাদের কিছু কথা। আমি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা, শহর ও প্রত্যন্ত গ্রাম থেকে পিতল, তামা, কাঁসা, লোহার পুরনো জিনিসগুলো সংগ্রহ করেছি। যাহা সংগ্রহ করতে আমার কয়েক যুগ সময় লেগেছে। আমার আর্থিক সমস্যার কারণে আরও অনেক জিনিস পেয়েও কিনতে পারিনি। আমার বহুদিনের স্বপ্ন প্রাচীন ও পুরনো জিনিসের একটি জাদুঘর তৈরি করার। এই ব্যাপারে আমি আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি। নিশ্চয়ই ধৈর্যশীল ব্যক্তির মধ্যে আল্লাহ রয়েছেন। আল কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। রজব উস্তাদের মহল মিনি জাদুঘর। উস্তাদের মহলে রয়েছে আনকমন ও বড় সাইজের তামা, কাঁসা, পিতল ও লোহার জিনিস, 5 মণ ওজনের বিশাল সাইজের পিতলের কলস, 150 কেজি ওজনের বড় আকৃতির পিতলের গামলা, 7 ফিট সাইজের তামার বড় খাঞ্চা পরাগ, বড় সাইজের তামার ডেক, 32 কেজি ওজনের পিতলের পানির ডাবু, বড় সাইজের পিতলের মটকা, ব্রিটিশ আমলের দোতলা লোহার সিন্দুক। এছাড়াও রয়েছে আরও কিছু আকর্ষণীয় পুরনো সংগ্রহ। তো দর্শক মণ্ডলী, আমরা জানলাম এই জাদুঘরে কি কি রয়েছে তার একটি আনুমানিক ছক আমরা দেখতে পেলাম। তো দর্শক মণ্ডলী, আমরা এখন জাদুঘরে প্রবেশ করব। দেখা যাক আমরা এই জাদুঘরের ভিতরে কি কি সংগ্রহশালা রয়েছে একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমরা
এই মুহূর্তে রজব ভাইয়ের যে সংগ্রহশালা রয়েছে আমরা প্রবেশ করছি। এখানে সংগ্রহশালাটা একটু দেখাচ্ছি আপনাদের প্রথমে এক নজর, তারপর কোনটার কি নাম আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে রজব ভাই আমাদের সাথে আছেন, আশা করি উনি আমাদের সহযোগিতা করবেন, একে একে প্রত্যেকটার বিবরণ দিবেন। তো দর্শক মণ্ডলী, আমরা যা দেখতে পাচ্ছি সেখানে দেখতেই পাচ্ছেন একটা বিরাট থালা, কাঁসার থালা, এটা উনি সংগ্রহ করেছেন। পিতলের থালা না, পিতল খঞ্চা বলা হয়। ওকে, আমরা এগুলো একে একে জানবো। অনেক তৈজসপত্র দেখা যাচ্ছে পুরনো আমলের, প্রাচীন ঐতিহ্য বহনকারী। এই সকল প্রত্যেকটি আইটেম উনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন, যা ঐতিহাসিক সাক্ষী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা একটি প্রত্নতাত্ত্বিক বিষয় তুলে ধরার জন্য ব্লগটি তৈরি করছি। আমাদের সাথে রয়েছেন রজব ভাই। তিনি বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেছেন নানা তৈজসপত্র। সেখানে রয়েছে মুঘল আমল, ব্রিটিশ আমল এবং বিভিন্ন তৈজসপত্র নানা অঞ্চল থেকে অনেক কষ্ট করে সংগ্রহ করেছেন। তো আজকে দর্শক মণ্ডলী আপনাদের সাথে পরিচয় করে দিব এই মহান ব্যক্তিত্বের সাথে। তো রজব ভাই, আপনি এই সংগ্রহশালার সাথে কতদিন যাবৎ সম্পৃক্ত আছেন? আমি একবারে ছোটকাল থনি, ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার পর থনি। তো কি আগ্রহ বড়ে বা কেন আপনি এই কাজ ছেলেবেলা থেকেই শুরু করলেন? আমি আগ্রহ করছি কি, আমার খুব ইচ্ছা আসলো যে আমি মানে উরস মাহফিল মেলাবানি করতাম আমার বাড়িতে আগে। তো আমি একটা জাদুঘর করুম, যে মানে এই জিনিসটা যেন প্রতি লোক দেখ পারা হয়, ওটার মধ্যে আমার একটা সবাই ইজ্জত দিব, ওটার মধ্যে আমার যদি দুইটা পয়সা হয় এটা আমি ওই নামে ব্যয় করুম, উরস মাহফিলে ব্যয় করুম। আর আমি বিভিন্ন ধরনের জিনিস কিনে আমি যাতে সহযোগিতা পাই, যাতে আমার ছিল অনেক কিছু দরকার আমার। তো এইটা করলে জানি আমি একটা সরকারিভাবে সহযোগিতা পাই, আমার ভবিষ্যৎটা যদি উন্নতটা মরে গেলেও যেন একটা নাম থাকে যে না উনি একটা কাজ করে গেছে জীবনে। এই যে সংগ্রহ করেছেন আপনি, সমুদয় যে অর্থ রোজগার করেছেন তা এর পিছনে ব্যয় করেছেন। হ্যাঁ, এতে আপনার এখন বর্তমান আর্থিক অবস্থা কি? আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি ওই যে সাইকেলের কাজ করতাম, তো ওই কাজ খুব একটা চলে না বর্তমানে। তার আগে আমি অনেক নতুন রিক্সা বানাইতাম, ওটিও মনে করেন আমি লস খাইছি। মানে আমি তো জুলুম করা পাই না, আমি অন্যরকম একটা মানুষ। আর আমি অনেক ধরনের জিনিস কিনবার গেছি, মনে করেন টাকা দিয়েছি, জিনিসটা আমার দেয় নাই, আর আমি ওইটা টাকা উঠাইবারও পারি নাই। মানে আমি যাই করছি, খালি আমার উদ্দেশ্য হলো কোনটা আমি কোন দিন পিতলের একটা জিনিস কিনা আনবো। মানে আমার হলো মেন উদ্দেশ্য হয়েছে যে আমি যে কোনো ব্যাপারে আমার কোনো পয়সা হাতে হইলেই আমি কী করতাম, আমি কোনো কারবারে দেখতে চাইতাম না। আমি চাইতাম যে আমার কাছে লুকও আছে, আবার আমি যে খুঁজ নিতাম ভাই কিছু পাইছেন নি আমার লিগে, যে ভাই একটা জিনিস পাইছে আপনারই। তো আল্লাহর রহমতে আমি এইভাবে বুঝছেন না, এই পর্যন্ত রাখছি। এখন আমি অনেক কিছু আমি কিনতে পারি না, আমার সমর্থ নাই। আমার কাছে লুক আছে, আগে আমার চিনতো না, অনেক চিনে আমার কাছে খোঁজ খবর দেয়। আমি একটা শার্টও গাই দিই জীবনে, আমি একটা জুতা পাই দিই। আমার উদ্দেশ্য যে আমি যে টাকাটা এমনি ব্যয় করবো, আমি সত্য কথা আপনার কাছে হাসা কথা বললাম। আমি এইভাবে আজীবন চলছি, মেলামেশ আমার জিগেছে। আমার উদ্দেশ্য আমি বিলাসিতার দিক না যেয়ে যদি আমি এই ধরনের জিনিসপত্র কিনে পারি, তাতে আমার খুব উপকার হইব, আমার এটা ছাড়াও তো চলবো। আমি এত বছর যে আমি শার্ট ছাড়া চলছি না, জুতা ছাড়া চলছি, অন্তরে মোবাইল ব্যবহার করি নাই, বুঝছেন না। আমি একটা কোনোরকম সাইকেল চালাই সবসময়, আমার একটা সাইকেল দেখে যে আপনি দেয়ছি। তো এই হলো ব্যাপার। আমার কোনো ত্যাগ স্বীকার করছি যে আমার অন্যদিকে কোনো শখ নাই। আমার যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় আমার যে সহযোগিতা করবো, আমি এই জায়গায় এগিয়ে নিয়ে যাইতে রাজি আছি। জি। তো দর্শক মণ্ডলী, উনি মূলত একজন মেকার। তিনি বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে পারেন। এরপর সাইকেল, মোটরসাইকেল, এরপর অন্যান্য ওই যে বাবুর্চি ক্যামেরা ওই জিনিসগুলো বানাই, অন্যান্য জিনিসপত্র উনি তৈরি করে থাকেন, নিজ হাতে তৈরি করে থাকেন। তো রজব ভাই, আপনার পেশা হলো এই বিভিন্ন জিনিসপত্র কী করে তৈরি করে? হ্যাঁ, আমি অনেক ধরনের মাজারের মন্দিরের, এখন তো ওগুলো চলে না, এর লিগে মাজার মন্দিরের জিনিসগুলি আমি বেশি বানাই। আর ছোটোবেলা থেকে কি সাইকেল মেরামত? আমি সাইকেলের কাজ শিখি নাই, মানে আমার ওই যে পাও বেক আসলো জন্মের ধরে। আচ্ছা। আমার আব্বা একটা সাইকেল কিনে দিয়েছিল, ওটা চালাইতে আর কি আমার পাউডা সুযোগ, ওই সাইকেল নাড়তে আমার কাছে সাইকেলের কামাইতে মিশে। ওই সাইকেল দিয়ে গিয়ে আমার সাইকেল খুব ভালো, তা আমার কাছে তো আমি আবার হেডটা হারতাম। আর আমি যে সাইকেল চালাই না খুব চাহিদা হইতো, মানে দাম দেয়নি বেশি তো। আচ্ছা। এই কারণে আমার ওই কাজটাই পরে আর কি একটা না করি এতদিন পর্যন্ত।
আচ্ছা, এখন আমি ওইটারই মিস্ত্রি। ছেলেবেলা থেকে কি নবাবগঞ্জ অঞ্চলেই আপনি? আমি এই জায়গায় বড় হয়েছি। আমি মানে এই কোনো বিদেশ করে নিয়ে দিব নেই, কিন্তু আমি এইভাবেই সারা বাংলাদেশ ঘুরে ঘুরছি। অনেক মনে করেন আমার অনেক এই বাড়ি আমাকে ওই যে অন্ত বাগমারাই মানে আমিরপুর, আমাকে দিঘির পার বাড়ি আসলো এলাম আপনার বক্সনগর ইউনিয়ন। পুরাতন বাড়ি হলো দিঘির। হ্যাঁ, ওইটা আমি বিক্রি করে এই জায়গায় সেটা মুরস মাহফিল মেলামানি করতাম। আমার জায়গার ঠিকানাটা একটু বলুন। হ্যাঁ, কইতাছি এই উরস মাহফিল মেলামানি নিয়ে আমাকে বাড়ির লোকে মসজিদ। আচ্ছা, এইবারে আমি অনেক কষ্ট করে বিক্রি করে এসেছি। আমার পুরো ফ্যামিলিতে বাড়িঘরটা আমার লেগে দিচ্ছে। আমার বোনেরা ভাইয়েরা খুব বড় লোক নেয়, গরিবই। এরা আমার কইছে যে হ্যার জামনে নয়, ভাইয়ের জামনে ভাই তাই করবো, কারণ আমি ফ্যামিলির খরচ দিয়েছি, চালাইছি। তো মনে করেন এরপরে আমার বোনে আমার ভাইয়ে কোনো কিন্তু দাবি করেনি টাকা পয়সা, মানে আমার বোনেরা তারা বড় লোক না, গরিবই। মানে আমি মনে করেন যে এরা আমার এমন ইজ্জত দিছে, তা আমি বহুত কষ্ট করে মাঠের লোকে জায়গা কিনছি। আমি নবগঞ্জ থানা বলে বিচেছি যে মাঠ পামু কোথায়, মাঠের লোকে আমি একটু জায়গা কিনি। আমার বাড়ি ছোটো থাকে, আমি মাঠের মধ্যে অনুষ্ঠান করা পারি। এইভাবে এই জায়গার নাম আমিরপুর, আমিরপুর গ্রাম। আমি আসার পরে বাড়িঘর মোটামুটি করবার গেছি। আমি অনেকদিন ভাড়া আসলাম, মানে যে টাকা বাড়ি বেশি ওই টাকা আমরা জায়গা করা পাইনি। তো অনেক কষ্ট করে আমরা যাই মনে করেন টাকাটুকু উঠে মানে করে ঋণ ভিন হয়ে আমরা বাড়িঘর করছি। করার পরে বাড়িঘর কাছাকাছি আমার এলাকার লোকাই আমার মনে করেন জানাইছে যে আমরা এই সমস্ত বন্ডা মেহেন করবার দিন না। আমি কিন্তু চাষিকে মানে কোনো নিশা পানি কিছুই করিনি আমার বয়স আইজ পর্যন্ত। তো আর আমার চিনে আমি খিচুড়ি ডেগো দিতাম এই গ্রামে আগে। তারপরে এই বাড়িটা আমার বাড়ির জন্য খুব একটা দূরে না, মানে অটো তাইলে 5 টাকা ভাড়া লাগে, মানে দিঘির পার্থনে। এই বাড়ি এই জায়গা করার পরে এই মাঠ হলে মসজিদের নামে। এরপর আমার এলাকার লোক অবজেকশন দিচ্ছে এই জায়গার মধ্যে কোনো অনুষ্ঠান করবার দেবো না, মেলা বানি। এখন আমার তো এই ইচ্ছা দিন আমি মেলা বানি করবো। পরে আমার এই অবজেকশন আমি না ভাই, আমি খাইয়ে থাইকে বাস করাইছি, কিন্তু আমি কোনো মেলা বানি করবো না। এইভাবে আর কি আমি বর্তমানে এইভাবে আটকা পড়ে গেছি। আমার রুটঘাট নাই, বাড়িঘর দেখছি নি তো আপনারা। কারণ আমি এটা বিক্রিও করাবেন না। আমার খুব ইচ্ছা যে আমি এটা যদি বেচা পারতাম, আমার কম দামি জায়গা কিনে আমি চকের মধ্যে আলাদা জায়গায় আমি বাড়িতে অনুষ্ঠান করুন, সবসময় মানুষ জানাইব। আর আমার খুব ইচ্ছা যে আমি এই জিনিসটা আমি মানে চাই যে আমার একজন কইল মাইটা থাই, মানে পুরানা আমি সেইটাও কিনবার চাই। আমার কত বহুত কিছু বাদ হয়ে গেছে, আমার কারণ চুরি হয়ে গেছে, হারাই গেছে। আচ্ছা, একটু অন্যরকম প্রশ্ন করি, আপনার জীবন সংসার নিয়ে আপনি কি এখানে কাদের নিয়ে বসবাস করছেন? আমার মা আছে, আর কেউই নেই, আমার মাই। আপনি বিয়ে করেছেন? আমি বিয়ে করিনি। আমার মা বোন যারা আছে না, তারা তো বোন তো বিয়ে হয়ে গেছে গা। ছোটো ভাই আগের থনি ফাঁকে থাকে, মানে আমার ছোটো ভাই আগের থনি আমার বাসায় থাকে না, মানে হে আলাদা আছে। আর আমি মানে মাইরে নিয়ে সবসময় রয়েছি, মাকে নিয়ে আল্লাহ রাখছে। আমার বাড়িতে সবাই আমার পাগল পাগল কয় যে এগুলি করে লাভ কি, এগুলি কোনো দাম আসেনি, এগুলিতে কি আমি তোর পর মনে করেন মানা করতে আসিনি, বুঝছেন না? ঠিক আছে, এগুলোর মূল্য আসলে স্বাভাবিক চোখে বা আপাত দৃষ্টিতে এগুলোর মূল্য সাধারণ মানুষ হয়তো দিতে নাও পারে। তো যাই হোক, এগুলোর অনেক মূল্য রয়েছে, অনেক দাম রয়েছে। প্রত্নতত্ত্ববিদগণ অবশ্যই এগুলোর মূল্য দিবেন, আপনি অবশ্যই এর মূল্য পাবেন। তো আমরা রজব ভাইকে প্রচার করছি। আমাদের এই গণমাধ্যম রয়েছে, বিশেষ করে ইউটিউব, ইলেকট্রনিক মাধ্যম। আমরা সমগ্র বাংলাদেশের সব মানুষের কাছে একটি অনুরোধ রাখতে চাচ্ছি, এই যে রজব ভাই জীবন প্রাণ দিয়ে যে সংগ্রহশালা তৈরি করেছেন, এটি প্রচার করবেন, জনসম্মুখে তুলে ধরবেন, এবং একদিন আশা করি রজব ভাই ওনার প্রাপ্যমূল্য পাবেন এবং ওনার সংগ্রহশালা জাতীয় পর্যায়ে খ্যাতি লাভ করবে, এই প্রত্যাশা রাখি। তো দর্শক মণ্ডলী, আজকে রজব ভাইয়ের কাছ থেকে শেষ যে বিষয়টা জানতে চাইব সেটা হলো বাংলাদেশ সরকার এবং প্রত্নতত্ত্ববিদগণ যারা রয়েছেন দর্শক, আপনাদের কাছে ওনার কি চাহিদা আছে বা চাওয়া আছে ওনার মুখ থেকে শুনতে চাই। জি রজব ভাই, আপনি যদি জনগণের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার কি ইচ্ছা, সর্বশেষ ইচ্ছা কি, এটা জনগণ এর কাছে তুলে ধরতে? আমার ইচ্ছা আসলো যে আমি একটা নাম রাখছিলাম রজবনগর। রজবনগর নাম মানে এলাকা ভিত্তি। আমি চাইছিলাম যে এটা যে কোনো জায়গায় আমি এই নামটার উপরে করে মানে একটা জায়গা বানাবো আলাদা। বানার পরে সব সময় যেন দেখে লোকজন আপ ডাউন করে আমি ওইরকম কিছু জিনিস মনে রাখুন, যেগুলো আর লোকজন যাইব আমার খুবই আশা। আমি সরকারিভাবে সাহায্য চাই 5 জনের কাছে, আমি আজ তৈরি কিছু পাইনি মনে করেন। আমার এই কারণে আমি আর কি একবার চাই পেয়ে গেছি, আমার এগুলি সব কাগজপত্র আছে, যে জিনিসপত্র কিনছি আমি এগুলি আমার মানে আছে মনে করেন, মেমো টেমো সব আছে। এখন বর্তমানে আমার খুব ইচ্ছা যে আমার একটা বড় জায়গার দরকার, আমি আনকমন ধরনের বহুত কিছু বানাই পারি এবং আমার মডেলগুলি সম্পূর্ণ ভিন্ন। রাইট। দর্শক মণ্ডলী, ওনার সর্বশেষ যে ইচ্ছা প্রকাশ সরকারের কাছে আবেদন করে তিনি চাচ্ছেন রজবনগর। রজবনগর তিনি একটি নগরী তৈরি করতে চান, একটি স্বপ্ন দেখেছেন, উনি একটি নগরী তৈরি করবেন যেখানে ওনার দুষ্প্রাপ্য জিনিসগুলো উনি সেখানে তুলে ধরবেন, জনগণ আসবে, দেখবে এবং এই রজবনগর এই নামটি প্রচারিত হবে, জনগণের মাঝে থেকে যাবে। উনি মরেও বেঁচে থাকবেন এই কর্মের মাধ্যমে, এই সকল বস্তুগত জগতের সাথে। তো দর্শক মণ্ডলী, ওনার শেষ ইচ্ছা
এতে পূর্ণ হোক, উনি যেন ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন। তো দর্শক মণ্ডলী, আমরা সবাই মিলে প্রচারণা করলে, চেষ্টা করলে আমরা ওনাকে অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। তো সবার কাছে মিনতি থাকবে, আকুল অনুরোধ থাকবে, দর্শক মণ্ডলী আপনারা এই রজব ভাইকে প্রচার করবেন এবং জাতীয় পর্যায়ে সকল সরকারি এবং বেসরকারি এনজিও যারা রয়েছেন প্রত্যেকের কাছে যেন উনি পৌঁছে যান এবং ওনার লক্ষ্যে উনি যেন পৌঁছতে পারেন। সৃষ্টি হয় রজবনগর, উনি অনেক কিছু তৈরি করতে পারেন, ওনার সৃষ্টিশীল মেধা যাতে সমগ্র বাংলাদেশে প্রস্ফুটিত হয় এই প্রত্যাশা রাখি। সেই সাথে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রজব ভাই একটা থ্যাংক ইউ দিয়ে দেন। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইয়ের নমস্কার। আমার লিগে দোয়া করবেন, আমি জানি সরকারিভাবে নেত্রী সহদানে আমার হেল্প করে, আমি জানি এই কাজটা করে আপনাদের সামনে আমি মাটি তুলতে পারি, এটি আমার সবচেয়ে বড় ইচ্ছে। Messing with my head again. You had your heart set on me, but these feels they come and go, and they come so easily. Tell me what it is about you that I can't forget, but you're breaking down my walls again just to set me free. Why do I, baby? Why do I love the way you always leave me? Why do I, baby? Why do I love the touch but never love the feeling? Why do I, baby? Why do I love the way you always leave me? Why do I, baby? Why do I love the touch but never love the feeling? Staying up when I go out, you gotta know I'm all yours. But when I say what's that about, you start slurring your words. Tell me why you have to seem so distant when I'm holding you. Your fingertips are drifting away, and I fucking love how it hurts. Why do I, baby? Why do I love the way you always leave me? Why do I, baby? Why do I love the touch but never love the feeling? Why do I, baby? Why do I love the way you always leave me? Why do I, baby? Why do I love the touch but never love the feeling? Why do I, baby? Why do I? Why do I, baby? Why do I? Why do I, baby? Why do I love the touch but never love the feeling? এটা আপনার মায়ের রুম না? ওই ঘরের একটা ইউটার আমার মায়ের থাকে। এটা মায়ের জন্য সংরক্ষিত রুম।
রজব ভাই চলেন। আর তাছাড়া মায়ের নাম দেওয়ার জন্য তোমার এটা দরকার কি? এই দেন না আমার মা, জানা মায়ের যেটা মানে নিকবার হলো কি এটা হলো করে? হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ মার আমার চাইল রাখে আগে আমার মাইকে। এটা তো পুরাতন না, হ্যাঁ পুরাতন। এটা কাঁসার তৈরি, হ্যাঁ পিতল। পিতল, হ্যাঁ, হ্যাঁ পিতল। পিতল। এটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা আমি ধামরাই থেকে সংগ্রহ করছি। ধামরাই থানা থেকে। আচ্ছা রজব ভাই, এই যে একটা পিতলের গামলা। পিতলের গামলা দেখা যাচ্ছে, বিশাল সাইজ, 150 কেজি। এটা 150 কেজি ওজনের পিতলের গামলা। এই যে ডেক বলে ভিতরে, এই যে একটা বড় ডেক আছে, এটার ওজন কত? আমার এটা 100 কেজি। 100 কেজি। হ্যাঁ। তার উপরে এটা এগুলো একটা আপনি এটা খনসা করে মিষ্টি দোকানে যে থাকে না ওই যে আগে কাটতে বড় প্লেট আর কি, প্লেটটা খনসা বড় খনসা plate, পোড়া খনসা। করে চিনি আর কি। খঞ্চা। আর ওই খনসাটা ব্রিটিশ আমলে ওই যে জোরে আর পিছনে যে বড় ওটাও খনসা খঞ্চা, বড় ওটা খঞ্চা, ফল টল রাখার জন্য রস মাপিলে উরস মাহফিলে। হ্যাঁ। আমি মেলা বানি রস মাপিল করতাম তো আমরা খাজা বাবার আসে গান আসে। আমরা মিল বাড়িতে আমাকে বহুত আগে আচ্ছা, আমরা পূর্বপুরুষ থেকে এটা ছিল। কিনছি পরে আমরা আত্মীয় আমি কিনে নিচ্ছি পরে আর কি। আচ্ছা, এরপরে অন্যান্য কাঁসা এবং পিতলের, ভাণ্ড এই যে পিতলের এটা মধুর ভাণ্ড না? হ্যাঁ মধু রাখা হয় এর মধ্যে এটা আরো মেলা জিনিস রাখতে পারতাম না। এটা এই যে মধুর আকার, এটা হ্যাঁ, এটা এই ভাণ্ড এই মধু রাখা মধুর ভাণ্ড। এটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা আমি মনে করেন ঢাকার থানে সংগ্রহ করছি মিটফুট মিটফুড থেকে সংগ্রহ করেছেন। এগুলো সব আপনি কিনে এনে সংগ্রহ করেছেন? হয়তো আছে সম্পূর্ণ আমি নিজে কিনছি এগুলি নিজে আচ্ছা। সংগ্রহ করছি আমি আমার আরো মেলা কিছু আসিল আমি আর কিছু পাইছিলাম আমার আর কি এই যে দিলাম আর- এখানে একটা দেখা যাচ্ছে যে এই বিষয়টা কি, এই জিনিসটা কি? এটা হলো মাত্র একটা মনে করেন একটা বাক্স আচ্ছা, সুন্দর জানি পিতলের এটা মূলত পান পান খাওয়ার কাজে ব্যবহৃত হতো না, পান খাওয়ার সম্ভবত, নাকি ব্যবহার পান্থান হচ্ছে বলে? তাহলে এটা কি কাজে ব্যবহার হয়? এই যে ওটা রাখতো শুরু এই যেমন এই পিতলের এই যে খালই আগে কেটে দেন এই যে এটা পিতলের খালই আমার অনেক কিছু এরকম আছে ও আমি আচ্ছা আচ্ছা, এটা পিতলের তৈরি না? হ্যাঁ আমি আর কি আমি জাগার জন্য আমার আর্থিক অবস্থা আরো ভালো ভালো জিনিস আমি সংগ্রহ করা পারতাম বুঝছে জি। আমার আর কি খবর দিত যে এরকম একটা জিনিস পাইছি আচ্ছা আচ্ছা, বুঝছেন না, আমি তো মনে করেন আমার তো অবস্থা কিন্তু পিস হিসাবে কিনে ফের মাপা সবকিছু কিনে না আপনি পুরাতন অনেক জিনিসপত্র খবর পান, খবর পেলে সেটা সংগ্রহ করেন? আগের পুরো পয়সার ছন্দে জি। বুঝছেন না আগে কি? আমি তো ছোটকাল করে এগুলি মনে করেন এগুলি নিয়ে থাকছি বুঝছেন না আচ্ছা আচ্ছা রজব ভাই, আপনি যে এই বিষয়গুলো সংগ্রহ করেছেন, পিছনে আপনার উদ্দেশ্য কি ছিল? আমার উদ্দেশ্য যে এটা যদি আমি মানে এই জিনিসটা তো মনে করেন আমার মনে একটা আগ্রহ যে আমার খুব আগ্রহ ছিল যে আমি এই জিনিসটা দিয়ে এরকম একটা জিনিস খাড়া করতে পারি, দেশের একটা গর্ব আমারও জীবনে মনে করেন মরা রাখতে দিয়ে হয়েছে আমার কবুল না এই রূপটাই আমরা করে গেছে মানে আমরা তো মনে করেন গুণাগার পাপি আমার একটা ইচ্ছা যে এমন একটা কাজ করে দাম যে মরার পরও যেন সে কয় যে না জবরটা আমার দিকে যেন অন্য অন্য মানুষের মধ্যে একটা আগ্রহ হয় যে না এরকম একটা লোক এরকম একটা কাম করছে তাহলে আমরা একটু বা এই ধরনের কাজ করলে আমরা এরকম আগে বের হবো। রাইট, অর্থাৎ আপনার এই সংগ্রহ করার পিছনে একটি কারণ রয়েছে, মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকে, হ্যাঁ মানুষ কর্মের মাধ্যমে বেঁচে থাকে, অর্থাৎ মৃত্যুর পরেও কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। তো রজব ভাইয়ের ইচ্ছে ছিল যে উনি এই সকল সংগ্রহ করে এই যে একটা ছোট্ট জাদুঘর তৈরি করবেন এবং এই জাদুঘরের মধ্যে পরবর্তী প্রজন্মের মধ্যেও তিনি বেঁচে থাকবেন এবং এই বর্তমান সংস্কৃতি পরবর্তী যে সকল প্রজন্ম আসবে তাদের মাঝে উনি পরিচয় করিয়ে দিতে পারবেন, তুলে ধরতে পারবেন। উদ্দেশ্য এটাই, কিন্তু প্রচার এবং প্রসারের কারণে প্রচার প্রচারণার অভাবে উনি সংরক্ষণ করতে পারছেন না, জায়গার সমস্যা প্লাস ইকোনমিক সাপোর্ট প্রয়োজন ইত্যাদি কারণে মন থাকা সত্ত্বেও তিনি ওনার চাহিদার পূর্তি বা চাহিদার পূরণ ঘটাতে পারছেন না। তো দর্শক মণ্ডলী, আমরা আজকে রজব ভাই মিনি জাদুঘর এবং ওনার সংগ্রহশালা আপনাদের সামনে তুলে ধরলাম। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখবেন এবং রজব ভাইকে সাপোর্ট করবেন এবং জাতীয় পর্যায়ে ওনাকে তুলে ধরার চেষ্টা করবেন। যত পারি রজব ভাইকে সাপোর্ট করি এবং ওনাকে আমরা ন্যাশনালি তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে পুরাতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিদ যারা রয়েছেন, আপনারা এগুলো দেখবেন এবং রজব ভাই এর সাথে যোগাযোগ করবেন। আমার তো খুব পছন্দের জিনিস বুঝছেন না রাইট, ঠিক নেই এই শাখার রাজধানী পানাম সিটি।
এরকম একটা জায়গায় আমি থাকলে বলছেন না হ্যাঁ আর ওই তো দর্শক মণ্ডলী, এটা মীর রজব আলী উস্তাদ, ওনার দাওয়াখানা। উনি একজন হাকিম, বিভিন্ন কবিরাজি ঔষধ তৈরি করে থাকেন। তো এখন আমরা দাওয়াখানাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটাকে কি বলা হয় রজব ভাই? পাঞ্জাতন কি বলে? পাক পাক পাঞ্জাতন। পাঞ্জাতন। হ্যাঁ হ্যাঁ এটা আপনি নিজে তৈরি করছেন? হ্যাঁ। আর এই কারুকার্যগুলো আপনি করেছেন? সম্পূর্ণ আমার করাই দিন। আচ্ছা, এটা এটা জন্য দিন বানাই পারি বুঝছেন না? জি। আমার তো সমর্থন নেই, কিন্তু সব আমার বানাই নেই। আচ্ছা, জানি দেন আমার বানাই নেই। এই লেখাগুলো আপনার আমি লেখছেন না? আমি লিখছি। হ্যাঁ। ইংরেজি খালাই বেরিয়ে আছে। এগুলো বিভিন্ন ধরনের তাবিজ, একটু কাইন্ডলি বর্ণনা করবেন কি? এগুলা কিসের তৈরি তাবিজ? এটি লোহার, মানে লোহার। লোহার তাবিজ। এটা এটা তামা। তামা। এটা এটা হলো আপনার প্লাস্টিক। প্লাস্টিকের। আর এটা এগুলো কি? এগুলো করি কয় দিই। করি। আর এটা এটা হলো আপনার যদি গিলা কয়। গিলা। হ্যাঁ। আর এগুলি গাছের জ্বর আর কি। গাছের বিভিন্ন গাছের জড়, মানে শিকড়, বিভিন্ন গাছের শিকড় আদি, এগুলো থেকে উনি কবিরাজি ঔষধ তৈরি করে থাকেন। খাইছেন ঠিকই। এর মধ্যে ফালাই দিবি, শিখে দিন দিব। আর একটা এই সাইকেলের নাম আমার সবচেয়ে পুরানা, আমার আগের আমলে চালাই না কেমন। আমার জীবনে পড়তে কি আমার এই সাইকেলের বড় হইছে আমার জীবনে। এটা কি বাইরে বাইর করুন নাই না আপনি? এখানেই আমাদের এটা দেখেন সাইকেল। ফ্লাইং ব্রিজ। তো রজব ভাই, এই সাইকেলের বিশেষত্বটা কি একটু বলেন? কেন আপনার এই সাইকেলটা প্রিয় একটু বলবেন কি? আমার পাও বেকা আসলো জন্মের সময়। আচ্ছা আমি এই সাইকেল চালাতে যখন পাও সোজা হয়েছি। আচ্ছা। এই সাইকেলটা আমি 20 বছর চালাইছি। আমার আব্বার উঠাইছি, বইয়ের মানে বিয়ে শাদী তাগো ভাই সবাই চালাইছে। তারপর আমি এটা কি জাদুঘরে রাখুন থেকে এখন আমি চালাইলে আর কি চুরি টুরি হয়ে যায় দেখে আমি সাইকেলটা এনে রাইখে দিচ্ছি। চালাইনি, আমি অন্য সাইকেল চালাই। একজন ভালো সাইকেল টেকনিশিয়ান। সাইকেল টেকনিশিয়ান। তো এই সাইকেলে আমরা কাজ শিখে গেছি। আচ্ছা, এই সাইকেলের সাথে আপনার জীবনের অনেক ইতিহাস, অনেক বহুত কিছু সংগ্রহ করতে থেকে বহুত আগে গেছি। এটাতেই সংগ্রহ করেছেন, অনেক দূর দূরান্তে গিয়েছেন। আমরা এই সাইকেল চালাই গেছি। তারপর আপনি দেখেন ফরিদপুর, আটরশি, চরমনাই। জি জি। বুঝছেন না? বহু দূরে দূরে সাইকেল চালাই যেতাম আগে। আচ্ছা ঢাকায় তো বহুতবার গেছি, আল্লাহ নিশ্চয়। আচ্ছা, কবিরাজি এই হেকিমি কতদিন যাবত করে? এটা আমার বংশগত, আমার 3 পুরুষ গেছে। 3 পুরুষ যাবত এই ব্যবসা আপনাদের আছে? হ্যাঁ, ঠিক আছে। মূলত কি জাতীয় সেবা আপনি দিয়ে থাকেন প্লিজ? আমি যে গ্রাম কৃষকের পাইলস, অর্শ গ্যাস পাইলস। অর্শ পাইলস গ্যাস, এটা মূলত আমাদের বায়ুপথে হয়ে থাকে। এটা ওষুধের দ্বারাই আমরা আর কি করি। ঔষধ তৈরি করার হলো গাছগাছড়ার বিভিন্ন শেকড় থেকে বিভিন্ন গাছান্ত বা কি হার্বাল সামগ্রী দিয়ে আপনি ঔষধ তৈরি করেন। আচ্ছা, তারপর আপনি যে এই প্র্যাকটিস করছেন, অনেকদিন যাবত প্র্যাকটিস করছেন, এই ঔষধ মানুষের উপর প্রয়োগ করছেন, এটার ফল কেমন আসছে? আমি আর কি এই জায়গায় তো আমার কোনো সহযোগিতা নেই, বুঝছেন না? আমার কোনো লোকজন নাই, সরকারি কাগজপত্র লাগে। আমি তো ওইভাবে কিছু করবার চাই, আমার মনে একটা বিপদ। আমি আর কি আইলে উপরে করে আইলে করি না, এলে করি না, এমন মানে কাজ করি তো কার্যকরী হয়। আপনি যতগুলো প্র্যাকটিস করেছেন, প্রয়োগ করেছেন, রোগীর উপর প্রয়োগ করেছেন, তার ফল নিশ্চয়ই, ফিডব্যাক নিশ্চয়ই আপনি
দেখেছেন? ভালো, আমি যে বাইরেও আমি চিকিৎসা করছি, আরো মেলা লোক আছে, সবাই ভালো হয়েছে। আল্লাহর রহমতে। ওকে, এমনি প্রায় করলেই কেউ দাম কেউ হবে এটা করছি। জন্ডিসের চিকিৎসা করে। জি। তো দর্শক মণ্ডলী, মূলত উনি রোগীদের অনুরোধে চিকিৎসাপত্র দিয়ে থাকেন বা নিজে চিকিৎসা করে থাকেন। অর্শব বাইলস গ্যাজ ফিস্টুলা এই জাতীয় প্রবলেম যাদের রয়েছে, আপনারা এই রজব ভাইয়ের হেকিমি দাওয়া বা ঔষধ গ্যারান্টি সহকারে। গ্যারেন্টি সহকারে খেয়ে দেখতে পারেন। গ্যারেন্টি দেন। হ্যাঁ, একবারে না ভালো হইলে যদি পয়সা দিয়ে ফিরো, আমার অনেক পদে চিকিৎসা করি। তাহলে কি আগে পয়সা নিয়ে চিকিৎসা দেন? তেমন পয়সার ব্যাপার না, জি, অল্প অল্প টাকাটা মূল বিষয় না, সেবাটা হলো না মূল বিষয়। সেবারটা হলো মূল বিষয়। জি, ধন্যবাদ রজব ভাই। আমরা ওনার হেকিমি দাওয়ার যে চিকিৎসালয়, এর নানা বিষয়বস্তু রয়েছে এখানে। তো দর্শক মণ্ডলী, আমরা এই রজব ভাইয়ের হেকিমি সংগ্রহশালা যেটা রয়েছে, এখানে নানা পদের ঔষধ রয়েছে, তিনি সংগ্রহ করেছেন। তো দর্শক মণ্ডলী, এই সকল বিষয়ের বিবৃতি বর্ণনা হেকিম সাহেব জানেন। তো আমরা ওনার কাছ থেকে খানিক বর্ণনা শোনার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এটা উস্তাদের দোকান, হেকিমি সঙ্গে ঔষধ। সঙ্গে যা কিছু আছে লোকজাত যে জিনিসগুলো উনি রজব ভাই নিজ হস্তে গেলে তৈরি করছে। আচ্ছা, এই যে সবই বাদে আনকমন। আমার আনকমন যত কিছু সবই ওনার সৃষ্টি। নিজের হাতে প্রস্তুত। উনি যে একটা ধুক্তি দেখেন আপনি, আরো বেশি সুন্দর কার জ্বালায়, এই দেখছেন না কেমন জিনিসটা, এটা পেঁয়াজ। ও আচ্ছা আচ্ছা, এটা একটু এটা ঘোরানো যায় না? হ্যাঁ, এটা আপনি এটা মূলত কি কাজে লাগে? এটা হলো আপনার চন্দন কাঠটা ধূপ জ্বালাইলে। ধূপ জ্বালানোর জন্য। আমরা তো খাজা বাবার রস করতাম, রস বাবিল করতাম, মানে মেলা বান্নি, এটার মধ্যে নাকি সুগন্ধ বাড়ি ধূপ জ্বালাইলে একটা গ্রাম বেড়ে আলাদা। আচ্ছা, তাও অত্যন্ত সুন্দরভাবে তৈরি করছেন। আমি নিজে তৈরি করি। আর এই যে নিচে দেখা যাচ্ছে, এটা আমার দস্তা। শেষনি হয়, হেকিমি শেষনি হয়, দিচ্ছে। এটা মানে আপনি ঔষধ হ্যাঁ, গুলো এখানে দিয়ে ছেঁচে নেন, হ্যাঁ। রস বের করে। হ্যাঁ, এটা তো 60 কেজির উপরে ওজন, ষাট- মানে এসে নিষ্টিলি। এটা 60 কেজি ওজন না? হ্যাঁ, তাহলে এটা নড়াচড়া করেন কেমন? এটা হচ্ছে যে একটা দুইজনে ধরে, হ্যাঁ? হ্যান্ডেল আছে, এই যে, হ্যাঁ। আচ্ছা, এখানে এই যে বিভিন্ন সরঞ্জামাদি দেখা যাচ্ছে, ঔষধপত্র দেখা যাচ্ছে, হ্যাঁ, বিরাট মধু। সংগ্রহশালা, এগুলো মধু না? অরিজিনাল আচ্ছা, এগুলো আপনি নিজে মৌচাক থেকে সংগ্রহ করেছেন নাকি নিয়ে হ্যাঁ, নিয়েছেন? না, আমি লুক আছে, হ্যাঁ, আমার আর কি নিয়ে যায় আর কি, কাইটে দেয়, তারপর আমার সামনে দিব আর কি। আচ্ছা, তাহলে আপনি নিজে খাঁটি মানে মধু আর কি। উপস্থিত থেকে সবগুলো সংগ্রহ করেছেন। বিভিন্ন ধরনের গাছগাছরা এখানে দেখা যায়। হ্যাঁ, আল্লাহর রহমতে। এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো আমরা ওই যে পাহাড়ি এলাকায় মেলা বান্ডিতে যাই, যেমন চিটাগাং, সিলেট, জি, এমনি ঝুড় জঙ্গল যে গাছ গাছলি আছে না, ওই সমস্ত জায়গায় আমরা এগুলো সংগ্রহ করি। সংগ্রহ। আর প্রত্যেকটা কার্যবিধি আপনার জানা আছে? হ্যাঁ, আমার জানা আছে, আমি ওটা দেখলি কইলি বুঝা পারুন যে এই জিনিসটা আমার এই জায়গায় নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে সবগুলো একত্রে প্রয়োজনীয় যেগুলো, এগুলো মিক্স করে আপনি দাওয়া তৈরি করেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে রজব ভাই। এখানে একটা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলো আপনার সংগ্রহশালা, হ্যাঁ? আমার সংগ্রহ আর অনেক জিনিস আছে, জায়গার অভাব তো। এই যে একটা টেবিল, এটা ওনার নিজে এইটাও আমার বানাই নিয়ে দিয়ে, নিজের বানানো এটা 300 কেজির উপরে ওজন, লেখা আছে ভাই, এই টেবিলটা। বর্ডার যে খাঁচা এটা 300 কেজি। ওই ধ্যান লেখা আছে অনেক, ওই ধ্যান আপনার নেম প্লেট আছে ওদের, ওই ধ্যান, ওই ধ্যান। আচ্ছা, এটা লোহা দিয়ে তৈরি আর কাঠ দিয়ে তৈরি, তাই না? হ্যাঁ। আচ্ছা আমার আরো অনেক ইচ্ছা আসলো, বুঝছেন না, আমি তো সমর্থন লিখে পারিনি। আচ্ছা, মানে আমার তো কোনো লুক নাই, আমার যে ইনকাম হইব, আমি এখানে বানাবো, মাথা কামাই রেডি করি। এখানে প্রাচীন কিছু পিলার রয়েছে, ওই যে আমি ওই যে আপনার পুরানা ওই যে আগেকার পুরানা বিল্ডিং বিল্ডিং এর আমি কি বাংলা ঘর করবো, 20 পয়সা মতন এখানে বইব, বিভিন্ন পিলার। খোলা মনে করেন জিনিসটা, 3 দিকে মনে করেন নাকি, মনে করেন আটকে একদিকে খোলা, লোকজন আয়া ওই মধ্যে গল্প আমার না পাইলে নেই বই বেড়ে বেড়ে রয়েছে, কোনো অনুমতি লাগবে না, ওটা বইবেন লিখে, বাংলা ঘর গাড়ি ওনার না, আমি ওগুলো খালি ঘর না আমার, তাহলে এটা থাকবা তো। হ্যাঁ, এটা কিসের ছবি? এই যে ছবি, এটা হলো আমরা উরস করতাম তো, উরস মাহফিলে আর কি, মহরমের একটা মিছিলে। ও আপনি ওই আমি ভ্যানে বসে- আনছিলেন, আচ্ছা, ভ্যানে বসে আছেন? আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা কোন জায়গাটা? এটা নকমুদ চরুঙ্গি, যে মূর্তিটা যখন হয় না ওই জায়গা, এই যে মানে এই যে মূর্তিটা এই জায়গায় হয়েছে, আচ্ছা, ওটা হলো থানার রুটটা আর কি, ওই রুটটা, ওই যে বেড়াটা দেখায়, বুঝতে পারছি। বুঝলেন নাই? আমারও হন ওই মেলা বান্ধি কেমন আটটা করছি দেখেন, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তাই না? হ্যাঁ,
আর আমার খুব পছন্দ ইগল, আমি ইগল তো খুবই বানাই। রজব ভাই, আপনার পরিচয়টা যদি একটু জনগণের সামনে তুলে ধরেন। আপনার নাম বলে। আমার নাম রজব, রজব উস্তাদ কয় আমার সবাই আর কি। আচ্ছা, আপনার বাবার নাম বলেন। মীর জহরুদ্দিন। মায়ের নাম? মায়ের নাম হলো রহিমা খাতুন। আচ্ছা, আপনার আদি আবাস হলো? বক্সনগর খালপাড়। বক্সনগর আর কি, দিঘির পার খালবা। দিঘির পাড়। হ্যাঁ, দিঘির পাড়। বক্সন ইউনিয়ন। বক্সনগর। হ্যাঁ। আপনার পূর্বপুরুষরা কি করতেন? আমার পূর্বপুরুষ হলে আপনার, আমার আব্বাই আর কি মেকানিক আসলো, আমরা আর কি ইঞ্জিনের কাজ করতাম। আর আমার আব্বাই এরা কলকাতার মধ্যে আর কি এই হেকিমি চিকিৎসা জানতো। আচ্ছা এটা কি তারা কোনো ব্যবসা ক্ষেত্রে নিত না আর কি, আইলে করতো না, এলে করতো না, আচ্ছা। বুঝছেন না? এই স্বাধীনতার পূর্বে আপনার জন্ম, হ্যাঁ, আপনি স্বাধীনতা যুদ্ধ দেখেছেন। আল্লাহ দেয় আমার। আচ্ছা, তখন আনুমানিক বয়স আপনার কত? আমার আর কি যেমন কত 7-8 বছর হইব আর কি। 8 বছর। হ্যাঁ। প্রায় 8 বছর বয়স তখন। এখনো তার স্মৃতি কি আপনার মনে আছে কিছু? সব মনে আছে আমার। আচ্ছা, যেমন কিছু একটা ঘটনা আপনার বলতে পারেন কি? হ্যাঁ, আমরা কিছুর মধ্যে ওষুধকে করা বৃষ্টি মানে মিলিটারি আহে, আমরা পলাই দৌড়ে। আর মনে করেন আমাকে বাচ্চা করে আমরা মানে বেড়া ভাঙ্গিয়ে টিলতে পলাই গেলাম, বুঝছেন? আমার মায় অন্য জায়গায় নিয়ে গেলো বাঘের মধ্যে জঙ্গলে, আচ্ছা বুঝছেন না? তারপর আমরা গুলিমুলি সব দেখতাম পরে। আচ্ছা ওই যে মিলিটারি দেখলাম সেগুলো ওরা মনে করেন জঙ্গলের মধ্যে খালের মধ্যে কিন্তু পড়ে থাকতাম, ডুবে থাকে। ওই তো ডুবছে, তারা সাঁতার জানতো না, ওই যে যারাই ছিল ওরা নৌকাতে ডুবে ওই সব ওই বাক্স বুক্স সব সবনি থাকতো, পরে আমরা আবার তাই দেখতাম। আচ্ছা। তো আপনি জামা পরিধান করেন না কেন? আমি আর কি এটা ত্যাগ স্বীকার করছি আর কি, ত্যাগই মানে আমি কোনো শখ নাই আমার। শখ নেই। হ্যাঁ, একটি আমার এই আশা, এই নির্লিপ্ত শখ। জীবন, নির্লোভ জীবন যাপন, এটাই উদ্দেশ্য আপনার। আমি সবসময় আল্লাহর কাছে কই যে আমি মানে গুনাহগার, পাপী, অপরাধী, আমি অজ্ঞানী, অবুঝ, অসামাজিক লোক, মানে আমি যে ভাবছি সমাজে চলে না, জি বুঝছেন না কথাটা? জি, থ্যাংক ইউ। তো রজব ভাই, আপনি আমাদের অনেক সময় দিয়েছেন, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, অনেক মূল্যবান সময় ব্যয় করে আপনি আমাদের আপনার প্রদর্শনী, মিউজিয়াম, জাদুঘর এগুলো তুলে ধরেছেন। তো আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এই ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুরজ ভাই সেই সাথে সময় দিয়েছেন, ইউটিউব চ্যানেলকে আপনি এখানে নিয়ে এসেছেন, তথ্য দিয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ শুভ প্রত্যাশা। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।